আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংকেত অডিও স্টোরি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে একটি গা শিরশিরে ভূতের গল্প, কালো পাহাড়ের ভয়। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে কালো পাহাড়ের ভয়। ত্রিমূর্তি পাহাড়ের একেবারে কোলে ছিমছাম সাজানো গোছানো গ্রাম উল্লাসপুর। বড় মায়াবী এখানকার প্রাকৃতিক পরিবেশ। বেশ বড় গ্রাম, ছবির মতো সুন্দর সব ঘর বাড়ি। তার চেয়েও ভালো এখানকার মানুষজন। গ্রামের সকল প্রান্ত থেকেই পাহাড়ের তিনটে চূড়া দেখা যায়। এই পাহাড়ের তিনটে চূড়া একেবারে পাশাপাশি দাঁড়িয়ে আছে বলেই হয়তো এর নাম ত্রিমূর্তি পাহাড়। সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন এই গ্রামটা নিজেই যেন একটা গোটা জগৎ, সম্পূর্ণ অন্য রকম সুন্দর এক ভুবন। শস্য শ্যামলা এখানকার ভূমি। ত্রিমূর্তি পাহাড়ের ঢালে মেঘ বাঁধা পেয়ে বৃষ্টি হয় প্রচুর। চারিদিকে সবুজ গাছপালা। ত্রিমূর্তি পাহাড়ের জঙ্গল উঠে গেছে গ্রামের শেষ প্রান্ত থেকে। সূর্যের প্রথম কিরণ পাহাড়ের চূড়াকে চুম্বন করে সবার শেষে এসে পৌঁছায় উল্লাসপুরের মাটিতে। তাই এই গায়ে সকাল একটু দেরি করেই হয়। হেসে খেলে সকলের জীবন চলে যাচ্ছিল বেশ ভালোভাবেই, কিন্তু উল্লাসপুরের উল্লাস হঠাৎ করেই মিলিয়ে গেল এক ভয়াবহ বন্যায়। না কোনো নদী ছিল না এই গ্রামে। নদী আছে গ্রাম থেকে 1 মাইল দূরে জঙ্গলের মধ্যে, কিন্তু পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে এই গ্রামের জমি নিচু। সেবার আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হলো। এমন বৃষ্টি উল্লাসপুরবাসী কখনো এর আগে দেখেনি। 1 সপ্তাহ ধরে মেঘ জমে রইল ত্রিমূর্তি পাহাড়ের গায়ে। পাহাড়ের চূড়া দেখা গেল না। সূর্য উঁকি দিল না মেঘ সরিয়ে। চাষের জমি গেল ডুবে। পুকুর উপচে পড়ল। রাস্তাঘাট, ঘর বাড়ি, উঠোনে জল জমতে শুরু করল। 3 দিন পরেই মুষলধারে বৃষ্টি আর কোনো মতে থামে না। কেবলই মেঘের গর্জন আর জলপ্রপাতের মতো জল বর্ষায়। উল্লাসপুরের মানুষজন প্রমাদ গুনতে শুরু করল, কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শেষমেশ 7ম দিনে বৃষ্টি যখন থামল, তখন দেখা গেল গ্রামের বাড়িঘর অর্ধেক প্রায় জলের তলায়। গরু বাছুর সহ পশু পাখি কত যে ভেসে গেল তারই অত্যা নেই। ফসল পচতে শুরু করলো গাছের গোড়ায় জল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর একদিন রোদ্দুর উঠল, কিন্তু জল আর নামে না। পুকুরগুলো ভেসে উঠে চারদিক ডুবিয়ে দিয়েছে। আলাদা করে রাস্তাঘাট কিংবা পুকুরের সীমানা খুঁজে পাওয়া খুব মুশকিল। জল জমে রয়েছে বাড়িগুলোর উঠোনে, শৌচাগারে, ভেসে গিয়েছে পাতকুয়ো, গোয়াল ঘর। গ্রামের একেবারে মাঝখানে স্বপন গোয়ালার বাড়িখানা। তার 2 ছেলে, পরাগ এবং সোহাগ। দুজনেরই বয়স 25 থেকে 30-এর মধ্যে। ওদের দাওয়াটা উঁচু বলে উঠোন টপকে জল এখনো ঘরে ঢুকে আসেনি। তবে গোয়াল ঘরটার অবস্থা খুব খারাপ। গরুগুলো দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যেই। ঘরে আর কোথায় ঢুকবে? এইটুকু বাড়িতে নিজেরাই 4 জন। বারান্দায় দাঁড়িয়ে সোহাগ তাকিয়েছিল ত্রিমূর্তি পাহাড়ের দিকে। পরাগ বসেছিল দাওয়াতেই হাঁটু মুড়ে। তারও দৃষ্টি উদাস। ভাইকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সোহাগ, এই জল কি আর নামবে না? আমরা কি সব না খেয়ে মরবো? মাথা নাড়ে সোহাগ। জানি না রে দাদা, কিচ্ছু জানি না, কিন্তু বাবা আজ বিকেল অবধি বাঁচবে তো? চোখের কোণে জল চিকচিক করে উঠল পরাগের। দাওয়ায় দাঁড়িয়ে বাইরে তাকালে মনে হয় সমুদ্রের মাঝে বাস করছে ওরা। চারিদিকে শুধু জল আর জল। সর্বত্র থম মেরে রয়েছে প্রবাহহীন দূষিত জল। এ গায়ে টিউবওয়েল বলতে একটাই, সেই প্রাইমারি স্কুলের মাঠে আর্সেনিক মুক্ত টিউবওয়েল।
ওসব জায়গা এখন জলের তলায়। বেশিরভাগ বাড়িতেই পাতকুয়ো, পানীয় জল প্রায় নেই বললেই চলে। পাতকুয়োর জলেও ব্যাঙের বসবাস হয়েছে। দুদিন আগে রাতের বেলায় হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা এবং সেই সঙ্গে আমেশা শুরু হয় স্বপন গোয়ালার। সেই যে পেট নেমে গেল আর থামেনি, চোখ কোটরে ঢুকে গেল, চামড়া লেগে গেল গায়ের সাথে। কাল বিকেলে অনেক কষ্ট করে জল ভেঙে গ্রামের শেষ প্রান্তে বিদ্যাচরণ বুদ্ধিকে ডেকে এনেছিল দুই ভাই। বৃদ্ধ বৈদ্যমশাই অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে দুই ভাই এবং ওদের মাকে জানালেন, এ কেউ ধরেছে গো কলেরা, এ গায়ের সবাইকেই ধরেছে। যারা বাকি আছে তাদেরকেও ধরবে। মহামারী লেগেছে গো গ্রামে, কেউ আর বাঁচবে না এবার। এই তো কালকেই তিনু মুখুজ্জের মেয়েকে দেখে এলাম, এই একই অবস্থা। আজ সকালে শুনি মেয়েটা আর নেই। মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে শুরু করেছিল সোহাগার পরাগের মা মিনতি। বিদ্যাচরণ বৈদ্য মুখ নিচু করে আস্তে আস্তে বললেন, আশা ছেড়ে দাও গো বৌঠান। আমি যে কটা বড়ি দিয়ে গেলাম তা খেয়ে কিছু হবে বলে মনে হয় না। তবু খাইও, তবে আশা খুব বেশি রেখো না। না, বিদ্যাচরণ বৈদ্যের বড়ি খেয়েও তেমন কোনো উন্নতি হয়নি স্বপন গোয়ালার। ডাঙায় তোলা মাছের মতো খাবি খেতে খেতে আজকের দিনটা কোনো রকমে কাটল। বিকেলের পর থেকে তার আর কোনো উন্নতির লক্ষণ দেখা গেল না। বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মারা গেল স্বপন গোয়ালা। ছেলে দুটো অনেকক্ষণ ধরে কাঁদল। নিজেদের ভীষণ অপদার্থ বলে মনে হচ্ছিল ওদের। ভেবেছিল বড়ি খেয়ে কমে যাবে। এমন এক পাণ্ডব বর্জিত জায়গায় থাকে যে আশেপাশে কোনো ভালো হাসপাতাল নেই। গ্রামের বাইরে কাছাকাছি শহর সেই 3 কিলোমিটার। সেখানে আছে এক ভাঙাচোরা গ্রামীণ হাসপাতাল। তাছাড়াও এই রোগীকে নিয়ে যেত কি করে? রাস্তাঘাট সব জলের তলায়। স্বপন গোয়ালার বেশ বয়স হয়েছিল। তার মৃত্যুতে মোটামুটি 2 দিনের মধ্যে নিজেদেরকে সামলে নিয়েছিল ছেলে দুটো। কিন্তু কয়েকদিন পরেই এই গ্রামে যখন কলেরা মহামারীর মতো থাবা বসিয়েছে, প্রায় প্রত্যেক ঘরেই তখন চোখে সর্ষে ফুল দেখছে গ্রামের সকলেই। প্রত্যেক বাড়িতেই 1-2 করে লোক মরছে। এই কদিনই সকলে প্রায় হারিয়েছে নিজের প্রিয়জনদের। গ্রামের মোড়ল লক্ষণ জোয়ারদারের বাড়িতেও 2 মানুষকে তুলে নিয়েছে এই মহামারী। একটা নিজের স্ত্রী, অপরজন তার দাদা। যে গ্রামের মাথা, তার বাড়িতে যদি এমন শোকের ছায়া নেমে আসে, তিনিই বা বিপদের দিনে কি করে বাকিদের পাশে দাঁড়াবেন? কিন্তু ততদিনে জল একটু একটু করে নামতে শুরু করেছে। রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে, কিন্তু সর্বনাশ যা হওয়ার উল্লাসপুরে ঘটিয়ে দিয়েছে এই ভয়ঙ্কর বন্যা। এই রোগ ব্যাধির ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও স্বপন গোয়ালার বাড়ি থেকে কিছুটা দূরেই বটতলার চণ্ডী মণ্ডপের রোজ সন্ধে গ্রামের বুড়োদের আড্ডা বসতে শুরু করেছে আবার। তবে সেই আড্ডায় নেই কোনো হাসাহাসি, নেই আগের মতো রামায়ণ কিংবা মহাভারতের চর্চা বা খোল করতাল নিয়ে বেসুরো কীর্তনের মহড়া। উল্লাসপুরের বাসীর সব আনন্দ কেমন যেন ঝিমিয়ে পড়েছে এই রোগের কবলে। আগে এই চণ্ডী মণ্ডপে সন্ধ্যাবেলায় গ্রামের সকল ঘর থেকে জোয়ান বুড়োরা এসে হাহা হি হি রব তুলে চণ্ডী মণ্ডপ মাথায় করে রাখত খোশ গপ্পে। আজ এই মহামারী এমনই করাল রূপ ধারণ করেছে, যার ফলে গ্রামবাসীদের সকলের গলার স্বর অত্যন্ত স্তিমিত এবং মার্জিত। দেশ তখনও স্বাধীনতা অর্জন করেনি। ব্রিটিশ আধিকারিকরা শহরে বা 2-1 গ্রামে গঞ্জে রোগ ব্যাধি সংক্রান্ত প্রচার কার্য চালালেও এত দূরে এই পাহাড় জঙ্গলের ভেতরে উল্লাসপুরে এসে কখনো তারা বলে যায়নি যে কলেরা একটি ছোঁয়াচে রোগ। এই রোগ মহামারী রূপে দেখা দিলে গ্রামে এমন জমায়েত করতে নেই। সারাদিন রোগ ব্যাধির সঙ্গে লড়াই করতে করতে সন্ধেবেলায় চণ্ডী মণ্ডপের আড্ডায় একটুখানি বেঁচে থাকার ওষুধ খুঁজে নেয় উল্লাসপুরবাসী।
আজকের আড্ডায় উপস্থিত হয়েছিলেন মরুল লক্ষণ জোয়ারদার। শক্তপোক্ত দৃঢ় চরিত্রের মানুষটার নজর কেমন যেন মাটির দিকে, মুখে শোকের ছায়াটা স্পষ্ট বোঝা যায়। লক্ষণ জোয়ারদার এবার বললেন, ভাই সকল, আপনারা সকলেই শ্যাম মন্দিরের সামনের উঁচু টিউবওয়েলের জল পান করবেন। গোটা গ্রামে আর কোনো টিউবওয়েল কিংবা কুয়ো থেকে জল পান করবেন না। ওগুলোর জল সবই দূষিত হয়ে গেছে। রোগ তো সবার ঘরেই ছড়িয়েছে, আর কারো ঘরে যাতে না ছড়ায় সেইভাবেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে আমাদের। সকলেই সমস্বরে ঠিক ঠিক বলে সহমত দিল। দেবেন বাগদি হাতে ধরা হুঁকোয় কয়েকটা টান দিয়ে ধরা গলায় বলল, মোড়ল মশাই, আমরা কি এইভাবেই কুকুর বিড়ালের মতো মরতে থাকবো? এর কি কোনো চিকিৎসা নাই? আমার মাটা তো চলে গেল, আর কাকে কাকে নেবে কে জানে। লক্ষণ জোয়ারদার দেবেন বাগদির কথাগুলো হাঁ করে শুনলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না রে দেবেন, শহরে না গেলে চিকিৎসা জুটবে কি করে? আর আমাদের গ্রাম তো শহর থেকে অনেকটাই দূরে। রাস্তাঘাটের জল শুকলেও শ্যাওলা জমে পিছল হয়ে আছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। মানুষগুলোকে নিয়ে যাব কি করে অত দূরে বল? আর ওখানে সব গোড়া ডাক্তার, ওরা আমাদের দেহাতি মানুষদের বড় ঘেন্না করে। রোগ ব্যাধি নিয়ে গেলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়েই দেবে বোধহয়। কবে যে গোড়াগুলোর হাত থেকে মুক্তি পাব, দেশটা যে কবে স্বাধীন হবে। আপনি তো আমাদের মাই বাপ হুজুর, আপনি কিছু করতে পারেন না? না হে ভাই, আমার হাতে নেই এসব। আমারও হাত পা বাঁধা। এসব ওই পেঁচামণি ডাইনির কাজ। হঠাৎ করেই অসিত বাউরি চণ্ডী মণ্ডপের এতগুলো লোকের সামনে এই কথাটা বলে ফেলল। চণ্ডী মণ্ডপের সকলেই চুপ, সকলের দৃষ্টি তার দিকে। কেউ একজন আবার সায় দিল, হ্যাঁ ঠিকই বলেছেন, ওই বেচাবুনি ডাইনি আমাদের গ্রামের জাদু টোনা করে মহামারী বাঁধিয়েছে। আমি একমত। এই জটলার মধ্যে দূরে চুপ করে চণ্ডী মণ্ডপের দেওয়ালে হেলান দিয়ে বসেছিল স্বপন গোয়ালার দুই ছেলে পরাগ এবং সোহাগ। পেঁচামণি ডাইনির নাম শুনে কান খাড়া হয়ে উঠল দুজনের। ছোটবেলা থেকে অনেকবার নামটা শুনেছে তারা। দুই ভাই যখন ছোটবেলায় খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না কিংবা জ্বালাতন করত, তখন তাদের মা চোখ বড় বড় করে বলতেন, সোনারা আমার, বাচ্চারা কথা শোনো, দুষ্টুমি করে না বাবা। এই নাও ভাতটুকু টুপ করে গেলে নাও তো দেখি। ওই পাহাড়ের গুহার থেকে জঙ্গলের রাস্তা দিয়ে না হলে গ্রামে নেমে আসবে পেঁচামণি ডাইনি। সে ওই গুহাতেই থাকে। সে বিকট দেখতে, বড় বড় চুল, বড় বড় দাঁত, সাদা কাপড় পরা। পেঁচামণি ডাইনির জানো, পেঁচার ঠোঁটের মতো তার বাঁকানো নাক, টকটকে লাল চোখ, আর হাতে বড় বড় নখ। অনেক অনেক ক্ষমতা তার। সে জাদু জানে। এমন জাদু করবে তোমাদের ওপর যে তোমরা ভেড়া হয়ে যাবে, আর কখনো মানুষ হতে পারবে না। খেয়ে নাও বাচ্চারা, ভাতটা খেয়ে নাও। মায়ের বলা কথাগুলো মাথার মধ্যে যেন বাজতে থাকে দুই ভাইয়ের। শুধু ওদের মাই নয়, এই গ্রামের সকল বাচ্চাদের ত্রাস হলো পেঁচামণি ডাইনি। এই গ্রামের জনশ্রুতি শোনা যায় যে ত্রিমূর্তি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় জঙ্গলের মধ্যে একটা গুহা আছে, আর সেই গুহায় নাকি বাস করে এক ডাইনি বুড়ি। তার নাম পেঁচামণি। খুব নিষ্ঠুর এবং ভয়ঙ্কর দর্শন সেই ডাইনি। বহুকাল আগে নাকি সে ছিল ওই উল্লাসপুরেই, কিন্তু সে নাকি নানা রকমের জড়িবুটি নিয়ে চর্চা করত। তার সঙ্গে সে জানত নানা রকমের জাদুবিদ্যা।
ভয়ঙ্কর সব পশু পাখি, ভূত প্রেত, দৈত্য দানবকে সে নিজের বশে করে রাখতে পারত এই জাদুবিদ্যার দ্বারায়। সে কোনো বাচ্চার দিকে নজর দিলে সেই বাচ্চা দুদিনের মধ্যে তরকা জ্বর হয়ে মারা যেত। গ্রামের লোক তাকে পিটিয়ে তাড়ালো গ্রাম থেকে। তারপর নাকি সে গিয়ে আশ্রয় নিয়েছে ওই ত্রিমূর্তি পাহাড়ের জঙ্গলে। সে বহুকাল আগের ঘটনা। সবাই ভেবেছিল ওই বুড়ি বাঘের পেটে কিংবা নেকড়ের ভোগে চলে গেছে, কিন্তু না। বহুকাল আগে দুই ভিনদেশি কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে কাটতে অনেক উপরে উঠে গিয়েছিল, প্রায় সেই ত্রিমূর্তি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ার কাছে। তারা ওখানে গিয়ে দেখেছিল এক বিরাট গুহা। গাছের আড়াল থেকে তারা লুকিয়ে দেখেছিল সেই গুহার বাইরে রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে বসে আছে এক বুড়ি। তার বিরাট চুলের জটা, হাতে পায়ে বড় বড় নখ, চামড়া ঝুলে একেবারে জলের মতো গলে পড়ছে। ভয়ে সেই বুড়ির সামনে আত্মপ্রকাশ করেনি তারা। পরের দিনই নেমে এসেছিল। জঙ্গল থেকে কেটে আনা কাঠ বিক্রি করছিল গ্রামের পথে পথে। তখনই গ্রামের মোড়লের কাছে তারা আগের দিন রাতের সেই অদ্ভুত ঘটনাটা বর্ণনা করে। তারপর গ্রামবাসী দুয়ে দুয়ে চার করে যে এই বুড়ি সেই প্যাঁচামণি যাকে গ্রাম থেকে বহুদিন আগে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এতগুলো বছর ধরে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? উত্তরটা সবার কাছে পরিষ্কার ছিল। সে বুড়ি হয়তো কালো জাদু বিদ্যা চর্চা করত, হয়তো মরে গেছে অনেক দিন আগেই। জাদুবিদ্যার মাধ্যমে দেহটাকে ধরে রেখেছে কোনো খারাপ আত্মাকে দেহের মধ্যে বেঁধে রেখে। সেই থেকে প্যাঁচামণি ডাইনি ত্রাস উল্লাসপুরের মানুষের মধ্যে অমাবস্যার অন্ধকারের মতো ঢুকে আছে। শুধু বাচ্চারাই নয়, বড়রাও ভয় পেত প্যাঁচামণিকে। তারা কখনো ওই জঙ্গলের দিকে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। তবে গ্রামবাসীর দৃঢ় বিশ্বাস, গ্রামে খারাপ কিছু ঘটলে তা ওই প্যাঁচামণিরই কাজ হয়। এই মহামারীর বহু বছর আগে গ্রামে একবার গোমড়ক লেগেছিল। সব গবাদি পশুগুলো মরে উজাড় হয়ে যাচ্ছিল কোনো এক অজানা কারণে। তখন উল্লাসপুরের সকলেই ধরে নিয়েছিল এ প্যাঁচামণি ডাইনি ছাড়া আর কারোর কাজ নয়। আসলে বহুদিন আগে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ফলে গ্রামবাসীদের উপর ক্ষিপ্ত প্রতিহিংসার আগুনে ফুঁসছে হয়তো, তাই কালো জাদু করে মাঝে মাঝে গ্রামের মানুষকে শায়েস্তা করতে চাইছে। কিন্তু উল্লাসপুরের সাধারণ মানুষগুলো প্যাঁচামণি ডাইনির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারত না। কে লড়তে যাবে ওই ভয়ঙ্কর ডাইনির সঙ্গে যদি জাদু করে ভেড়া বানিয়ে রাখে? চণ্ডীমণ্ডপের সকলের ভেতরে এবার আস্তে আস্তে একটা গুঞ্জন উঠল। সকলকে দুহাত তুলে থামিয়ে দিয়ে লক্ষণ জোয়ারদার বলে উঠল, ভাই সকল, শান্ত হন আপনারা। হ্যাঁ, হতে পারে ওই ডাইনি হয়তো কোনো জাদুটোনা করে আমাদের গ্রামে মহামারী নিয়ে এসেছে, কিন্তু কিন্তু আমরা নিরুপায়। আমরা সাধারণ মানুষ, আর সে ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন এক ডাইনি। তাকে আমরা কি করে শায়েস্তা করব? একটা কথা আপনারা সকলে বললে হয়তো রাগ করবেন জানি, কিন্তু মনে রাখবেন এই গ্রাম থেকেই এককালে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই প্রতিশোধ নিতেই হয়তো। লক্ষণ জোয়ারদারের কথা শেষ হওয়ার আগেই ভিড়ের মধ্যে থেকে গজানন শিরের গলাটা পাওয়া গেল। মোড়ল মশাই, আমরা সকলে মিলে গিয়ে ওই বেটিকে ধরে একেবারে জ্যান্ত পুড়িয়ে দিলে কেমন হয়? লক্ষণ কিছু বলে ওঠার আগেই সমবেত জনতা হঠাৎ করেই উত্তেজিত হয়ে উঠল, উল্লাসে ফেটে পড়ল একেবারে। লক্ষণ জোয়ারদার হই হট্টগোলটাকে থামানোর চেষ্টা করে। আহা ভাই সকল, শান্ত হন আপনারা, কাজটা অতটাও সোজা নয়। হঠাৎ সকল গলা ছাড়িয়ে একেবারে কোণের দিক থেকে বৃদ্ধ খুনখুনে গলায় কে যেন বলে উঠল, যাবেই যখন তখন ওর কাছ থেকে ওই সর্বারোগ্য জুড়িবুটিটা নিয়ে এসো।
সকলে মিলে তাকালো সেই কণ্ঠের উৎস লক্ষ্য করে। সোহাগ এবং পরাগের থেকে কিছুটা দূরেই বসেছিল সেই কণ্ঠের মালিক তারিণী চরণ ভট্টাচার্য, গ্রামের একজন অভিজ্ঞ পণ্ডিত বৃদ্ধ। কথাটা বলে বুড়ো রহস্যময় ভঙ্গিতে চুপ করে চোখ বুজে বসে রইল কিছুক্ষণ। পরাগ এবার প্রশ্ন করল, কি জড়িবুটির কথা বললে তুমি ভট্টাচ খুড়ো? প্রশ্নটা পরাগ করলেও উত্তরের অপেক্ষায় সকলেই কান বাড়িয়ে রইল। তারিণী বুড়ো গলায় জড়ানো গামছাটা মাটিতে ফেলে বলল, সর্ব আরোগ্য জড়িবুটি যা একমাত্র আছে ওই প্যাঁচামণির কাছে। ওই জড়িবুটির গুণ জানো তোমরা? ওই জড়িবুটি সব রোগ সারিয়ে তুলতে পারে। সব মানে সব। যত কঠিন রোগ হোক না কেন, এই যে বলছো মহামারী থামার নয়, ওই জড়িবুটি এনে যদি বেটে খাওয়ানো হয় একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। মিলিয়ে নিও আমার কথা। বলো কি ভট্টাচার্য, এই জড়িবুটির কথা তো আগে কখনো শুনিনি। এ কেমন জড়িবুটি? আর বলছি কি, শোনো, ওই প্যাঁচামণি ডাইনির কাছে এক দুর্লভ জড়িবুটি আছে। আমি অবশ্য কানাঘুষো শুনেছি। তার নাম সর্বারোগ্য জড়িবুটি। সমস্ত রোগ সেরে যায় ওই জড়িবুটির এমনই কামাল। সে ডাইনিকে যদি তোমরা সকলে মিলে জব্দ করতে চাও তাহলে ওই জড়িবুটি নিয়ে এসো। ওটাই হবে কাজের কাজ। না হলে ওকে শায়েস্তা করতে যাওয়ার বুদ্ধিটা দুর্বুদ্ধি। পরাগ আবার প্রশ্ন করল, সেই জড়িবুটি খেলে গ্রামের সবার এই ওলা ওঠা রোগ ছেড়ে যাবে ভট্টাচ খুড়ো? পৃথিবীতে কোনো রোগ নেই যা এই জড়িবুটিতে সারতে পারে না। আর এই জিনিস সব জায়গায় পাওয়া যায় না, প্যাঁচামণি ডাইনির কাছেই আছে। আর পৃথিবীর কোথায় আছে তা আমার অন্তত জানা নেই। তা কোন পীর পুঙ্গু বেড়া যাচ্ছে প্যাঁচামণি ডাইনির গুহাতে? হাত তোলা দেখি। ভরচাঁদ বুড়ো কৌতূহলের দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রইল। এবার চণ্ডীমণ্ডপের সকলের আওয়াজ একেবারে নেই বললেই চলে। আর কারোর হাত উঠছে না। বিষণ্ণ হাসি হেসে মুখ নামিয়ে নিলেন তারিণী ভট্টাচার্য। কিছুক্ষণ পরে এই আলোচনা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। ভেঙে গেল চণ্ডীমণ্ডপের সেদিনকার আড্ডা। হেলতে দুলতে সাবধানে লাঠিভর দিয়ে পেছল পথঘাট পেরোচ্ছিলেন তারিণী ভট্টাচার্য। পেছন থেকে হঠাৎ জোড়া কণ্ঠ পেয়ে থমকে দাঁড়ালেন। ঘুরতেই দেখতে পেলেন স্বপন গোয়ালার দুই ছেলে পরাগ ও সোহাগকে। সেই চণ্ডীমণ্ডপ থেকে পিছু নিয়েছে দুজন। কি ব্যাপার, কি চাই তোদের? কোন রকম গৌরচন্দ্রিকা না করে পরাগ সোজাসুজি জিজ্ঞেস করলো, ওই যে কি জড়িবুটির কথা বললে, কথাটা কি সত্যি খুড়ো? তারিণী ভট্টাচার্যের খুব রাগ হলো এবার। লাঠি দিয়ে মাথায় বাড়ি মারবো বুঝলি ছোড়া? বুড়ো বয়সে মিথ্যে কথা বলে আমার লাভটা কি? যা শুনেছি তাই বলেছি। বিশ্বাস না হলে গিয়ে যা 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 দেখ প্যাঁচামণির গুহাতে। আমরা সত্যি যেতে চাই খুড়ো, তাই জিজ্ঞেস করছি। সোহাগের চোখ দুটো জল জল করে উঠল। পরাগ অবাক হয়ে ওর মুখের দিকে তাকায়। ভাইয়ের কথা ওর বিশ্বাস হচ্ছে না। কি বলছে কি ছেলেটা? তারিণী ভট্টাচার্য দুজনের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তরুণ প্রজন্ম, এদের বুকে অনেক সাহস। এটা যে কেবল কথার কথা না, তা সোহাগের বাক্যভঙ্গির দৃঢ়তা দেখে বুঝতে পেরেছেন তিনি। বাবারা, বয়স অল্প, শরীরে গরম রক্ত ফুটছে। ও পথে পা বাড়াসনি। ও পথ বড় ভয়ঙ্কর। ওই ডাইনি তোদের পেলে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবে।
ডাইনিরা কিভাবে নিজেদের আয়ু বাড়ায় জানিস তো তোরা? জোয়ান তাজা মরদদের যৌবন শুষে নিয়ে। সোহাগের যেন এইসব কথা কানেই ঢোকে না। আমরা যাব দুই ভাই মিলে, পেঁচামণি ডাইনির কাছ থেকে ওই জড়িবুটি নিয়ে আসব। গ্রামের সকলের ভালো করে তুলবো আমরা খুড়ো, পাকাপাকিভাবে আমরা ঠিক করে ফেলেছি। তারিণী ভট্টাচার্যের কণ্ঠস্বর এবার একটু নরম হলো। সোহাগ হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই বলল, বাবাকে হারিয়েছি, নিজের প্রিয়জন চলে যাওয়ার দুঃখটা বুঝি, আর কাউকে যেন এমন করে কাঁদতে না হয় তার জন্যই আমরা যাব। চেষ্টা করে দেখি না, ডাইনি যদি আমাদের মেরে ফেলবে। এমনি তো এই গ্রামে থাকলে কোনো না কোনো দিন ওলাওটা হয়ে মরে যেতে পারি, অন্তত এটুকু শান্তি তো পাবো এই ভেবে যে চেষ্টা করেছিলাম। তারিণী ভট্টাচার্য দুজনের কাঁধে হাত রেখে বললেন, সাবধান, পাহাড়ে ওঠার পর ওর নাম নিবি না। ও শুনতে পাবে, ও খুব ভয়ঙ্কর। গ্রামে আর দুটো মানুষকে নিয়ে গেলে হতো না সঙ্গে? এবার হো হো করে হেসে ওঠে সোহাগ। কেউ যাবে না খুড়ো, দেখলে না চণ্ডী মণ্ডপে তুমি হাত তুলতে বললে আর সবাই কেমন নুন পড়া জোঁকের মতো সিঁটিয়ে গেল। তারিণী আর কিছু বললেন না, লাঠি ঠকঠকিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। পরাগ তখনও অবাক হয়ে আছে। ভাইকে জিজ্ঞেস করলো, তুই সত্যি যাবি পেঁচামণি ডাইনির গুহাতে? এই ঝুঁকিটা আমাদের নিতেই হবে। বাবাকে হারিয়েছি, মাকে হারাতে পারবো না। তাছাড়া এই গ্রামের প্রতি আমাদের তো একটা কর্তব্য আছে, একটা দায়িত্ব আছে বল। ওষুধ জানি যখন, সেটা গিয়ে নিয়ে আসলে ক্ষতি কি? না হয় পড়বো বিপদের মুখে। সোহাগের কথাগুলোর মধ্যে কি যেন একটা জাদু ছিল। পরাগ চোয়াল শক্ত করে বলল, ঠিক বলেছিস, যাব। কাউকে দরকার নেই আমাদের, আমরা দুজনেই যাব, কাল সকালেই যাব। পরদিন সকালে উঠে দুই ভাই সারাদিনের খাবার ঝোলায় বাঁধাছাদা করে রওনা দেয় ত্রিমূর্তি পাহাড়ের দিকে। স্বপন গোয়ালার স্ত্রী এমনিতেই শোকে কাতর। ছেলেরা ওই পেঁচামণি ডাইনির খোঁজে যাবে শুনে তিনি আরো ভেঙে পড়লেন। সবে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেল, এখন তোদের হারালে আমি যে পাগল হয়ে যাবো রে। যাসনি বাবা, যাসনি। সোহাগ এবং পরাগ তার মাকে অনেক বোঝায় যে তারা গ্রামের ভালোর জন্য, সকলের মঙ্গলের জন্য এই কাজ করতে যাচ্ছে। তিনি যেন কান্নাকাটি না করে তাদের দুহাত ভরে আশীর্বাদ করেন। শেষমেশ দুই ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হয় মা, এবং আরো অনেক প্রস্ত কান্নাকাটির পর ছেলেদের চোখের জলে বিদায় জানান তিনি। ত্রিমূর্তি পাহাড়ের প্রধান এবং সর্বোচ্চ চূড়া, সে কি এখানে? পাহাড় জঙ্গল ভেঙে পথ চলে গিয়েছে উপরের দিকে। জঙ্গলে ঢাকা সাপদ সংকুল সেই পথ, যে পথে মানুষের চিহ্ন খুব একটা পড়ে না। তাছাড়া পেঁচামণি ডাইনির কথা কেবল ওরা দুই ভাই ছোটবেলা থেকে গল্পই শুনেছে। তার গুহা কোথায়, জঙ্গলের কোন অংশে সে থাকে, আদৌ সেখানে গেলে কিছু পাওয়া যাবে কিনা কিছুই জানে না তারা। তাদের এই যাত্রা কেবলই নিরুদ্দেশের পথে। সেই সকাল থেকে হাঁটছে তো হাঁটছেই। জঙ্গল ক্রমশ ঢালু হয়ে ওপরে উঠে গেছে। গরমে ঘেমে হাঁপাচ্ছে দুই ভাই। মাঝে মধ্যে বসে একটু বিশ্রাম নিচ্ছে, তারপর আবার শুরু হচ্ছে পথ চলা। এইভাবে গোটা দিনটা গেল। সূর্যের শেষ আভা যখন পশ্চিম আকাশে মিলিয়ে যাওয়ার আগে গনগনে লাল হয়ে উঠেছে, তখন সোহাগ পেছনে তাকিয়ে দেখল অনেকটাই উপরে উঠে এসেছে ওরা। দূরে নিচে উল্লাসপুর গ্রামটাকে দেখা যাচ্ছে ছোট্ট ছবির মতো। এত উপর থেকে কত ছোটই না লাগছে তাদের গ্রামটাকে। দাদা, আমরা কি পৌঁছে গেলাম তবে? পরাগ কাছেই একটা জঙ্গলি নালার থেকে আজলা ভরে পরিষ্কার জল নিয়ে চোখে মুখে ঝাপটা দিচ্ছিল। ভাইয়ের কথায় উপরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, আর বেশি দূর নেই। ওই দেখ না, ত্রিমূর্তি পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। আর একটু হাঁটলেই পৌঁছে যাবো মনে হচ্ছে।
কিন্তু শরীর যে আর নিচ্ছে না রে দাদা। কাছেই একটা পাথরের উপর ধপ করে বসে পড়ল সোহাগ। সেই সকাল থেকে হাঁটছি, এখনো সেরকম কিছু তো দেখতে। কথা থেমে গেল সোহাগের, কারণ কথাটা বলতে বলতে ও উপরের গাছগুলোর দিকে চোখ বুলিয়ে নিচ্ছিল আনমনি। হঠাৎ একটা দৃশ্য দেখে তার চোখ আটকে গিয়েছে। ফিসফিসিয়ে অতি সন্তর্পণে ভয়ান্ত গলায় এসে দাদাকে ডাকলো, দাদা, দাদা, উপরে দেখ, উপরে দেখ। পরাগ নালাটার কাছ থেকে উঠে এসে ভাইয়ের দৃষ্টি লক্ষ্য করে মাথা তুলে তাকালো। এতক্ষণ তারা খেয়াল করেনি এই অঞ্চলে যে কটা বড় বড় গাছ আছে তাদের সকলের ডাল থেকে ঝুলে রয়েছে একটা করে কঙ্কাল। ছোট বড় বিভিন্ন মাপের কঙ্কালগুলো বিভিন্ন সব প্রাণীর, কোনোটা বাঁদরের, কোনোটা গোসাপের, কোনোটা অন্য জঙ্গলি জন্তুর। প্রত্যেকটা গাছে একটা একটা করে কঙ্কাল ঝোলানো। ভয়ে আতঙ্কে পরাগের গলা শুকিয়ে এলো। সোহাগ তার হাতটা ধরে টান মেরে দূরে আর একটা গাছের দিকে দৃষ্টি আকর্ষণ করালো। পরাগ অবাক হয়ে দেখল জন্তু জানোয়ারের কঙ্কালের মধ্যে ওই গাছটা থেকে ঝোলানো রয়েছে একটা নরকঙ্কাল। পরাগ ভয়ে সিঁটিয়ে গেল, ওর পা দুটো ঠক ঠক করে কাঁপছে। ভাই ভাই, বাড়ি ফিরে চল, আমার এই জায়গাটা ঠিক লাগছে না। না দাদা, এইসব দেখে একটা কথাই মনে হচ্ছে আমার, আমরা পেঁচামনির গুহার খুব কাছাকাছি চলে এসেছি। এইসব হয়তো ওই ডাইনেরই কাজ। চল চল, এগোই আমরা। তুই কেন বুঝছিস না ভাই? আমাদের সাথে কোনো অস্ত্র নেই, এদিকে সন্ধে হয়ে আসছে। এই জন্যই তো তোকে বলছি, এখন এমনিও দিনের আলো পড়ে যাওয়ার পর আমরা নামতে শুরু করলে এই ভয়ঙ্কর জঙ্গল পেরিয়ে নামতে পারবো না। বাঘ ভাল্লুকের পেটে যেতে হবে শেষে। তার চেয়ে চল চূড়ার দিকে এগোই। যদি ডাইনির গুহা পাই তো পেলাম, না হলে ওখানে কোনো পাথরের আড়ালে গোটা রাতটা কাটিয়ে দেবো। ওখানে জন্তু জানোয়ারের আক্রমণ কম হবে। পরাগ নিজের ভাইয়ের সাহস এবং উপস্থিত বুদ্ধির মনে মনে প্রশংসা না করে পারে না। উপায়ন্তর না দেখে দুজনে মিলে এগোতে থাকে সামনের দিকে। সূর্যের আলো ক্রমশই কমে আসছে দ্রুত। মাথার উপর পাখির ঝাঁক কোলাহল করতে করতে ফিরে যাচ্ছে তাদের বাসায়। অদ্ভুত একটা ঠান্ডা ছেঁকে ধরেছে দুভাইকে। আঁকা বাঁকা পথ বেয়ে উপরে উঠছে তো উঠছেই। হঠাৎ একসময় দেখল মাথার উপর একটা গোল থালার মতো বড় চাঁদ উঠেছে। হঠাৎ সোহা কুকুরের মতো নাক উঁচু করে বাতাসে কি যেন শুকল। তারপর দাদার কাঁধে হাত রেখে বলল, দাদা, গন্ধটা পাচ্ছিস? পরাগ ঘাড় নাড়ল, কোনো গন্ধই সে পাচ্ছে না। সোহাগ উপরের দিকে আঙুল তুলে বলল, গন্ধ পেতে হবে না, ওই দেখ। পরাগ দেখল খানিকটা দূরে আকাশের গায়ে একটা সাদা ধোঁয়ার কুণ্ডুলি পাক খেয়ে উঠছে নিকটবর্তী কোনো একটা জায়গা থেকে। সেই ধোঁয়ার পোড়া গন্ধই সোহাগের নাকে ধরা পড়েছে। গন্ধটা কটু নয়, বেশ পবিত্র একটা ধুনুর গন্ধের মতো। সোহাগ প্রথমে ভেবেছিল বুঝি দাবানল, কিন্তু গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে এত সুন্দর গন্ধ বের হয় না। দাদার হাত ধরে টান দেয় সে। আমার মনে হচ্ছে সামনের ওই গুহাটাই পেঁচামনি ডাইনির গুহা। প্রায় দৌড়ে উপরের দিকে উঠতে থাকে ওরা, এবং হঠাৎ করে জঙ্গলটা এক জায়গায় বেশ পরিষ্কার হয়ে যায়। এরপর থেকে আর গাছগাছরা তেমন নেই। শক্ত পাথরের দেওয়াল ঢালুভাবে উঠে গেছে উপরের দিকে। চারিদিকে তাকিয়ে দেখে কেবল সবুজ এবং মেঘের সমুদ্র। এটাই তাহলে ত্রিমূর্তি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। খানিক দূরে চাঁদের আলো আর ধোঁয়া মিশে যে আধো অন্ধকার তৈরি হয়েছে, তার মধ্যে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট গুহার প্রবেশ মুখ। সেই গুহার ছাদ থেকেই সূক্ষ্ম ধোঁয়ার কুণ্ডুলিটা উঠে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসতে চাইল সোহাগের। এই তার মানে পেঁচামনি ডাইনির গুহা। তার মানে দাদা, কিংবদন্তি কিন্তু মিথ্যে নয়।
গাছগাছালির আবডাল ছেড়ে বেরিয়ে গুহার দিকে যাওয়ার জন্য পা বাড়াতে চাইল সোহাগ। পরাগ ওর হাতটা টেনে ধরে বলল, ভাই ভাই ভেবে চিনতে বল, তুই কি সত্যি ঢুকতে চাস ওই গুহার মধ্যে? আমার কেমন ভয় করছে যেন, এক ফোঁটা আলো নেই কোথাও। উফ দাদা, তুই একটা ভিতুর ডিম। এত দূরে এসে যখন শেষমেশে ডাইনির গুহা খুঁজে পেলাম, এখন তুই জিজ্ঞেস করছিস ঢুকবো কি না? ভুলে গেলি গ্রামে ফিরলেও মহামারীর হাতে মরতেই হবে আমাদের। তার চেয়ে ভালো ডাইনির হাতে মরবো, আর তার আগে একটু চেষ্টা করবো না? প্রবল অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের পিছু পিছু পা বাড়ায় পরাগ। উত্তেজনায় লাফাতে লাফাতে সোহাগুর দাদার হাত ধরে টানতে টানতে এগিয়ে চলেছে গুহাটার দিকে। কাছে মনে হলেও গুহাটা বেশ দূরে, জঙ্গল এখনো পুরোপুরি শেষ হয়নি। আশেপাশে অনেক গাছপালার সামনে ওই পাথরের ন্যাড়া চত্বরটা এখনো হাতখানেক দূরে। হঠাৎ করে পায়ের তলার মাটি নরম এবং ভুসভুসে ঠেকল সোহাগের। কয়েক মুহূর্ত, তারপরেই একটা বিকট শব্দ করে মাটি ফেটে ফাঁক হয়ে গেল। শুকনো পাতা ছাতা ডালপালা সমেত অনেক গভীরে গিয়ে আছড়ে পড়ল দুই ভাই। ব্যাপারটা এতই আকস্মিক যে কিছু বুঝে উঠতে পারল না ওরা প্রথমে। চারপাশে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। উঠে বসতে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখল মাথার উপরে গোল একটা ছিদ্র দিয়ে আকাশ দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে গোল থালার মতো চাঁদটা। পরাগের গলার স্বর গম গম করে উঠল, সর্বনাশ, আমরা গর্তের মধ্যে পড়েছি। সোহাগেরও এবার মারাত্মক ভয় চেপে ধরল। এত উপর থেকে পড়ে গিয়ে কোমরেও মারাত্মক লেগেছে তার। অসহায় শোনাচ্ছে তার কণ্ঠস্বর, দাদা এটা একটা ফাঁদ, জন্তু জানোয়ার ধরার ফাঁদ রে দাদা। তোকে বারণ করেছিলাম ভাই, বারণ করেছিলাম অনেকবার করে, বলেছিলাম ফিরে চল, দেখলি তো এখন এই গর্তের মধ্যে পচে মরতে হবে আমাদের, আর কোনো উপায় নেই। গর্তটা এতটাই গভীর যে হামাগুড়ি দিয়ে বা একজনের উপর আর একজন দাঁড়িয়ে বেরোনো সম্ভব নয়। জঙ্গলের মধ্যে শুকনো পাতার নিচে এমন গর্ত করে উপরে মরা ডালপালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল ফাঁদ। মাটি ভেবে পা দিতেই দুই ভাই এসে পড়েছে কয়েক ফুট গভীর এই গর্তে। এখন ওদের কে রক্ষা করবে এখান থেকে? এই জনমানবহীন অরণ্য ভূমিতে কে শুনবে ওদের চিৎকার? তবু সোহাগ অতি কষ্টে উঠে মুখ বাড়িয়ে উপরের দিকে চিৎকার করতে লাগলো, আমাদের বাঁচাও, কেউ আছো, কেউ আছো এখানে, আমাদের বাঁচাও। চিৎকার করে গলা ছিঁড়ে গেল সোহাগের। ক্লান্ত হয়ে সে আবার বসে পড়ল গর্তের মধ্যেই। এবার তার সত্যি সত্যি কান্না পাচ্ছিল। হাঁটুর মধ্যে মুখ গুঁজে চুপ করে বসেছিল ছেলেটা। হঠাৎ পরাগ জোরে তার গায়ে ধাক্কা মেরে ডাকতে শুরু করলো। তারপর উপরের দিকে তাকাতেই হৃৎপিণ্ডটা কেউ যেন মুচড়ে দিল। সেই আকাশটা ঢাকা পড়েছে একটা দৈত্যাকার মনুষ্য অবয়বের ছায়ায়। কারুর একটা মাথা, কেউ একটা উঁকি দিয়েছে এই গর্তের ভেতর। কিন্তু সে কি মানুষ? পেছনে চাঁদের আলোয় দেখা যাচ্ছে তার বিরাট মাথাটা যেন বটগাছের মতো একটা ডাল, সেখান থেকে যেন বহু শাখা প্রশাখা বেরিয়েছে। ভয় হলো ওদের। এই নিশ্চয়ই প্যাঁচামণি ডাইনি। গর্তের মুখে উঠে দাঁড়িয়ে খিলখিল করে অদ্ভুত খোনা গলায় হেসে উঠল সেই মনুষ্যাকৃতি অবয়বটা। তার অট্টহাসি শুনে রক্ত জল হয়ে যাবার জোগাড় হলো দুই ভাইয়ের। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি চাই না, ছেড়ে দাও আমাদের, আমরা গ্রামে ফিরে যেতে চাই। এই কথা শুনে সে হাসি থামল। তাকে ভালোভাবে দেখা না গেলেও এটুকু বোঝা যাচ্ছে সে কোমরে বাঁধা কোনো একটা ঝোলা বা কিছু থেকে হাতের মুঠোয় কি যেন একটা তুলে নিল। তারপর দুমুঠো করে বালি ঝরানোর মতো গর্তের মধ্যে ছিটিয়ে দিল সেগুলো। সেই চকমকি গুঁড়োগুলো উড়ে এসে পড়ল দুই ভাইয়ের চোখে মুখে, আর সঙ্গে সঙ্গে
তারা কেমন যেন বিষ দেওয়া মাছের মতো ঝিমিয়ে পড়ল গর্তের ভেতরেই। চোখের সামনে নেমে আসছে অন্ধকারের পর্দা, মাথা ঘুরছে। হঠাৎ করে কেমন যেন ভেবলে গেল দুজনে। সবকিছু আবছা হয়ে আসছে দুজনের। অস্পষ্টভাবে শুনতে পাচ্ছে দূর থেকে সেই বুড়ির খোনা গলার হাসি। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। আগে জ্ঞান ফিরল সোহাগেরই। তার কিছুক্ষণের মাথায় পরাগেরও জ্ঞান ফিরে এলো। দুজনে কিছুই বুঝতে পারছিল না কোথায় রয়েছে তারা। আশেপাশে কোথাও একটা আগুন জ্বলছে ধিক ধিক। নড়তে চেষ্টা করলো সোহাগ, কিন্তু গায়ে হাত পায়ে অসম্ভব রকমের ব্যথা। হাত পা তুলতে পারছে না। আস্তে আস্তে চেতনা ফিরে আসছে, দৃষ্টি স্পষ্ট হচ্ছে। প্রথমে যেটা টের পেল সেটা হলো ওদের দুজনের হাত পা পিঠ মোড়া করে বাঁধা। শক্ত পাথরে জমিতে পড়ে রয়েছে ওরা। চারিদিকে পাথরের দেওয়াল, নিচু ছাদ। একটু দূরে কুণ্ডের মতো জায়গায় আগুন জ্বলছে। কোথাও কিছু নেই, কেউ নেই। প্রচন্ড ভয় হলো সোহাগের। এটা কি একটা গুহা? এটাই কি তবে সেই পেঁচামুনি ডাইনির গুহা? ডাইনি ওদের বন্দি করেছে। চিৎকার করতে চাইলে সোহাগ তখনই বুঝতে পারল গলা দিয়ে গোঙানি ছাড়া কোনো শব্দ বের হচ্ছে না। কারণ দুই দাঁতের পাটির মাঝখানে একটা মোটা কিছু শক্ত করে বেঁধে রাখা হয়েছে, একটা দড়ি। সর্বনাশ, তাদের মুখ বেঁধে রেখেছে ওই বুড়ি। তবুও গোঙানির আওয়াজে চিৎকার করতে লাগলো দুই ভাই মিলে। ভয়ে আতঙ্কে আত্মারাম খাঁচা ছাড়ার অবস্থা হলো ওদের। মুখ বাঁধা অবস্থায় আর কতক্ষণ চিৎকার করা যায়? কিছুক্ষণ ওভাবে চিৎকার করে নেতিয়ে পড়ল দুজনে। ঠিক তখনই গুহার কোণে কোনো একটা জায়গা থেকে থপথপ করে কিছু একটা শব্দ ভেসে এলো ওদের কানে। ভয়ার্ত দৃষ্টিতে দুই ভাই তাকালো ওদিকে। আগুনের কুণ্ডের পেছন থেকে একটা মেটে অথচ জড়ভূতর মানুষের মতো দেখতে কি একটা বেরিয়ে আসছে। তারই চলার শব্দ হচ্ছে অমন। জ্বলন্ত অগ্নিকুণ্ডটার কাছে এসে দাঁড়ালো চেহারাটা। এবার ভালো করে দেখতে পেল দু ভাই। প্রায় প্রায় মাটির কাছে ঝুঁকে পড়া একটা দেহ। দেখে মনে হয় যেন 4 হাত পায়ে হাঁটছে। মাথায় তার ইয়া বড় বট গাছের ঝুড়ির মতো মোটা মোটা পাকা চুলের সাদা জট। সেগুলো মাটিতে সাপের মতো কিলবিল করে আছড়ে পড়েছে। এক অতি কুৎসিত বুড়ি। তার গায়ের চামড়াগুলো ঝুলে যেন মাটিতে খুলে পড়বে এক্ষুনি। হাতে এবং পায়ে ছুরির ফলার মতো বড় বড় নখ। এক হাতে ধরা একটা শক্ত কাঠের যষ্টি। ওটাতেই ভর দিয়ে মনে হয় সমস্ত দেহের ওজন ধরে রেখেছে। না হলে মনে হয় যেন দেহ থেকে চামড়াগুলো আলাদা হয়ে পড়ে যাবে। লাঠিতে ভর দিয়ে বুড়ি খানিকটা উঠে দাঁড়ালো। আগুনের আলোয় তার মুখটা দেখতে পেল দু ভাই। বুড়ির গালে বিরাট একটা কালো জরুল। গলার চামড়া পরিত্যক্ত বস্ত্রের মতো ঝুলে পড়েছে। গায়ে একটা অতীব নোংরা কাপড় কোনো রকমে জড়িয়ে পেঁচিয়ে রাখা। বুড়ির দুই ভ্রুতে প্রচন্ড বিরক্তি এবং ক্রোধ। ঝুলে পড়া চামড়ার ভেতরের চোখ দুটো ধক ধক করে যেন জ্বলছে রাগে। দুই ভাইয়ের বুকের ভেতরটা শুকিয়ে গেল বুড়িকে দেখে। সেই ডাইনি তাদের চোখের সামনে দাঁড়িয়ে। উল্লাসপুরের গ্রামের বাচ্চা বুড়ো সকলের ত্রাস। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে। এখানেই সে তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে তার ওই বড় বড় নখ দিয়ে।
কিংবা মন্ত্র পড়ে বানিয়ে দেবে ভেড়া কিংবা ছাগল। ভয়ে চোখ বুঝল পরাগ। খোনা গলায় চিৎকার করে উঠল সেই বুড়ি। তোদের এত বড় সাহস, তোরা আমার গুহায় আসার জন্য পা বাড়িয়েছিলিস? জানিস আমি কে? সোহাগ কিছু একটা বলতে চেষ্টা করলো মুখ কাচুমাচু করে, কিন্তু গো গো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। বল মরাকে করতাল, কেন এসেছিলিস আমার গুহাতে? এখানে কি চাই তোদের? বুড়ি এবার এগিয়ে এলো। কোমরের ঝোলার মতো কি যেন বাঁধা, সেখান থেকে একটা বিরাট বড় ছুরি বার করে ধপধপ করে এগিয়ে এসে সোহাগের সামনে দাঁড়ালো। সোহাগের সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। এই বুঝি ছুরিটা পেটে ঢুকিয়ে দেবে তার, কিন্তু না, সেই বুড়ি নিজে একটু ঝুঁকে পড়ে ওর মুখে বাঁধা দড়িটা কেটে দিল। দড়িটা খুলে যেতেই সোহাগ হড়বড়িয়ে বলে উঠল, আমরা 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 তোমার ক্ষতি চাই না বুড়িমা, আমাদেরকে প্রাণে মেরো না, দোহাই তোমার। আমরা শুধু সর্বারোগ্য জড়িবুটি নিয়ে চলে যাব। কি বললি হারামজাদা? তোদের সাহস তো কম না। কি ভেবেছিস তোরা ওই জড়িবুটি নিতে এইখানে আসবি আর তোদেরকে আমি হাসি মুখে ওই জড়িবুটি তোদের হাতে তুলে দেব, তাই তো? ডাইনির ক্রুদ্ধ চিৎকারে গুহার ছাদ দেওয়াল মেঝে সব কেঁপে উঠল থরথর করে। বুড়ির এক হুঙ্কারে দুই ভাই নুন পড়া চোখের মতো কুঁকড়ে গেল একেবারে। রাগে ফুলে উঠেছে বুড়ির নুইয়ে পড়া দেহটা। বিকট ভয়ঙ্কর লাগছে তাকে দেখতে। জানিস আমি তোদেরকে এক্ষুনি মন্তর পড়ে ভেড়া বানিয়ে দিতে পারি। আজীবন আমার গুহার বাইরে বসে থাকবি আর ব্যাহ ব্যাহ করে ডাকবি, আর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। না 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 না, দোহাই বুড়িমা, আমাদের সাথে এমন কিছু করো না। ঘরে বিধবা মা রয়েছে আমাদের। এই কিছুদিন আগে বাবা মারা গিয়েছে, মা পাগল হয়ে যাবে, এমন করো না বুড়িমা, দোহাই তোমার। এই কথা শুনে মনে হলো প্যাঁচামুনি ডাইনি কিছুটা শান্ত হলো, তার মনটা একটু গলল। গলার স্বর একটু নামিয়ে সন্দেহের সুরে বলল, কি করতে ওই জড়িবুটি চাই তোদের? সত্যি করে বল। বলছি বুড়িমা, তুমি তার আগে আমার দাদার মুখের বাঁধন খুলে দাও। সত্যি বলছি, আমরা কোনো খারাপ কাজ করতে এখানে আসিনি বুড়িমা, তোমার কোনো ক্ষতি করতেও আমরা আসিনি, একটু বিশ্বাস করো। সোহাগের কথাগুলো বুড়ির বোধহয় বিশ্বাস হলো। সত্যি সত্যি থপথপ করে এগিয়ে এসে ছুরি দিয়ে কেটে দিল দড়িগুলো। তারপর পিছিয়ে গিয়ে লাঠিতে ভর দিয়ে দাঁড়ালো ওদের কথা শোনার জন্য। পরাগ তখন ভয়ে থরথর করে কেঁপে যাচ্ছে। আসলে আমরা এসেছি পাহাড়ের নিচে উল্লাসপুর গ্রাম থেকে। আমাদের গ্রামের বড় বিপদ বুড়িমা। এই কিছুদিন আগে যে ভয়ঙ্কর বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে বন্যা হয়ে ভেসে গিয়েছে পথঘাট, জল জমে সব জায়গায় দূষিত হয়ে গেছে। মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ওলা ওঠা রোগ, মহামারী এসেছে গ্রামে বুড়িমা। প্রতি ঘরে একটা দুটো করে লোক মরছে। তোমাকে তো আগেই বললাম, আমরাও আমাদের বাবাকে হারিয়েছি। ওই গ্রামের এক বয়স্ক লোক তারিণী খুড়ো, তিনি আমাদের বললেন বহু বছর আগে নাকি তোমার এই গ্রাম থেকে ডাইনি বিদ্যা চর্চা করার জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল। তুমি নাকি এখানে এসে বাসা বেঁধেছ এই ত্রিমূর্তি পাহাড়ের উপরে। তোমার কাছে আছে সর্বারোগ্য জড়িবুটি, সেটা খেলে নাকি গ্রামের সকলেই ভালো হয়ে যাবে। তোমাকে সবাই ওই গ্রামে খুব ভয় পায় বুড়িমা, কিন্তু বাবাকে চোখের সামনে চলে যেতে দেখেছি, কিচ্ছু করতে পারিনি। চিকিৎসার অভাবে মারা গিয়েছে লোকটা। এবার যদি মায়েরও এমন হয়, আমরা কাকে নিয়ে বাঁচবো বলো? তাই ভয় ডর ঝেড়ে ফেলে আমরা দু ভাই তোমার কাছে এসেছি শুধুমাত্র জড়িবুটি নেওয়ার জন্য। গ্রামের কেউ আসতে রাজি হয়নি, তাই বাধ্য হয়ে আমরাই বিপদ আছে জেনে ওই পাহাড়ে পা দিয়েছিলাম। এবার বাকিটা সব তোমার হাতে। তুমি যদি আমাদের এই জড়িবুটি দাও তাহলে তাহলে মানুষগুলো বেঁচে যাবে। সোহাগের কথাগুলো শুনে প্যাঁচামনির বেশ খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। তারপর পেছন ঘুরে লাঠিতে ভর দিয়ে
গুহার অন্য প্রান্তে যেতে যেতে বলল, আয়, উঠে আয় তোরা। পরাগ ভয়ে বুড়ির পিছু নিল না, কিন্তু সোহাগ উঠে গেল পেছন পেছন। গুহার ভেতরটা অন্ধকারে ঢাকা। বুড়ি অগ্নিকুণ্ড থেকে একটা মশাল জ্বালিয়ে সোহাগের হাতে দিল, তারপর ইশারায় বলল পিছু পিছু আসতে। বেশ খানিকটা যাওয়ার পর সোহাগ দেখল গুহার ভেতরের মেঝেটা ঢালু হয়ে নেমে গেছে অনেকটা নিচে। সেখানে মেঝেটা ঠিক পাথরের নয়, মাটি জাতীয় কিছুর। সেই মাটির উপরে সবুজ গালিচার মতো এক টানা একই রকম একটা গাছের বংশবিস্তার দেখতে পেল সোহাগ। মশালের আলোয় গাছের সবুজ কচি পাতাগুলো চকচক করে উঠল। সোহাগ অবাক হয়ে দেখল উপরে গুহার ছাদ থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে। সেই জলেই গাছগুলো সর্বক্ষণ ভিজে রয়েছে। অদ্ভুত রকম দেখতে গাছগুলো। প্রতিটা গাছে মাত্র 2টি করে পাতা, বড় বড় 2টি পাতা, অনেকটা কচু গাছের মতো দেখতে। পেঁচামণি গাছগুলো দেখিয়ে সোহাগকে বলল, দেখ, এইগুলোই হলো সর্বারোগ্য জড়িবুটি। সোহাগ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই গাছগুলোকে তুমি চাষ করেছো বুড়িমা? হ্যাঁ, তা বলতে পারিস বেটা। এইগুলো হিমালয়ের অনেক অনেক উঁচুতে, যেখানে মানুষ পৌঁছতে পারে না, সেরকম এক পাহাড়ের ডালে জন্মায়। তুই গ্রামে আমার ব্যাপারে যা শুনেছিস তা সত্যি। আমি গাছগাছরা নিয়ে চর্চা করতাম। হ্যাঁ, কিছু জাদুবিদ্যাও শিখেছি গুরুর কাছ থেকে। দেখলি না, গুঁড়ো ছড়িয়ে কেমন বেহুশ করলাম তোদের। কিন্তু তাই বলে আমি খারাপ মানুষ ছিলাম না। কিন্তু গ্রামের লোক আমাকে ভুল বুঝলো, জানি এখনো বোঝে, তাই আমাকে তাড়িয়ে দিল। কিন্তু আমি এক সাধুর কাছ থেকে এই হিমালয়ের এই অদ্ভুত ভেষজ গাছটা পেয়েছিলাম। উনি এটার নাম দিয়েছিলেন সর্বারোগ্য জড়িবুটি। কারণ জানিস, কারণ এই জড়িবুটি খেলে সব রোগ সেরে যায়। যে রোগের চিকিৎসা শাস্ত্রেও নেই, সেই রোগও। কিন্তু এই গাছের কথা বহুকাল ধরে অনেক মানুষ জেনেছে, আর তারা এই গাছকে অসৎ উপায়ে কাজে লাগাতে চেয়েছে। সেই সাধু আমাকে বই বই করে বারণ করেছিল কোনো অসৎ লোককে এই গাছ দিতে, কারণ এর ব্যবহার কেবল মহৎ উদ্দেশ্যের জন্য। খারাপ হাতে পড়লে এই গাছের অপব্যবহার হতো। এই গাছের বীজ আমি সেই সাধুর থেকে পেয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। একদিকে তোদের গায়ের লোক আমাকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছে। গায়ের ভিতরে গাছের চাষ আমি করতে পারতুম না। অনেক অসৎ লোক এসে চুরি ছিনতাই করে নিয়ে যেত, আমি ঠেকাতে পারতুম না। তাছাড়াও এই গাছের বেড়ে ওঠার জন্য পাহাড়ে ঠান্ডা পরিবেশ আর সব সময় জল দরকার। তাই এই গুহার চেয়ে ভালো জায়গা আর কোথাও ছিল না। এই বলে বুড়ি চুপ করল। আচ্ছা বুড়িমা, সেসব তো অনেক বছর আগের কথা। আমি গায়ের মুখে যা শুনেছিলাম তখনই তোমার বয়স ছিল অনেক। এতদিন ধরে তুমি বেঁচে আছো কি করে? কোনো মানুষ তো এত বছর ধরে বেঁচে থাকতে পারে না। এইসব কি তোমার ডাইনি বিদ্যার মায়া? খিলখিল করে হেসে উঠল পেঁচামণি। গুহার দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে সেই শব্দ 10 গুণ হয়ে শোনায় সোহাগের কানে। ওরে তোর হতচ্ছাড়া, আমি কোনো ডাইনি না রে। আমার নাম ছিল মণিমালা। আমার বাবার কাছ থেকে তন্ত্রের অনেক বিদ্যা শিখেছিলাম, আর সেই বিদ্যার জোরে গায়ের মানুষের কত রোগ আমি সারিয়েছি। কিন্তু ওই স্বার্থপর দুনিয়ার নিষ্ঠুর মানুষেরা উপকার মনে রাখতে চায় না।
একবার মোড়লের কঠিন অসুখ হলো মারুন ব্যাধি। আর আমার ভাগ্যটাও ছিল খারাপ। তিথি নক্ষত্রের স্থান পরিবর্তনের কারণে কিছু কিছু সময় ওসব তন্তর মন্তর কাজ করে না। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারলাম না। জমিদারি রক্ত রোগ সারাতে পারলাম না বলে ঘর জ্বালিয়ে দিল। বাগদা মূল্য পুড়ে, আর আমি এই হাত পোড়া দেহ নিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এখানে আশ্রয় নিই। সবাই ভেবেছিল আমি হয়তো মরে গেছি, কিন্তু লোকে যখন আমাকে প্রথমবার পাহাড়ে দেখলো, তখন আমার চেহারা পুড়ে এমন কলাকার হয়ে গেছে। আর তারপর থেকে তোদের গায়ের লোকে আমাকে ডাইনি বানিয়ে দিয়েছিল। খুব কষ্ট হয়েছিল জানিস, তাই মণিমালাকে ত্যাগ করে পেঁচামণি নামটাই আপন করে নিলাম। হ্যাঁ, তাতে অবশ্যই উপকার হয়েছে। আমার ভয়ে এখানে কেউ ঘেঁষতে পারে না। সবাই ভাবে পেঁচামণি ডাইনির কাছে এই জড়িবুটি আনতে গেলে সে মন্ত্র পড়ে ভেড়া বানিয়ে রাখবে। আর ওই যে তোমার গুহার বাইরে অতটা এলাকা জুড়ে যেসব জন্তু জানোয়ারের কঙ্কাল, মানুষের কঙ্কাল গাছে টানিয়ে রাখা, ওগুলো একরকম মানুষকে ভয় দেখানোর পিকির, বুঝলি ছড়া? আমাকে তো খেয়ে বেঁচে থাকতে হয়, তাই না? জঙ্গলে ফল কুড়োতে যাই, তখন দেখি কত জন্তু জানোয়ার মরে পড়ে রয়েছে। ওইগুলোকেই চাল চারিয়ে শুকিয়ে গাছের গলিতে টানিয়ে দিয়ে এসেছি। কেন জানিস? যাতে মানুষ এখানে আসতে ভয় পায়। আমি যে একটা ডাইনি সেটা যেন তারা মনে প্রাণে বিশ্বাস করে, ভয় যাতে আর এদিকে পা না পারায়, সেই জন্য ওটা করে রাখা। ও, তার মানে ওই কঙ্কালগুলো দেখেও যদি কেউ ভয় না পেয়ে তোমার গুহার দিকে আসতে যায়, তার জন্য তুমি ওই ফাঁদ পেতে রেখেছিলে ওখানে। তার মানে তুমি সাধারণ মানুষ, শুধু এত বছর বেঁচে আছো ওই সর্বারোগ্য জড়িবুটির কারণ। আমার এত বছর বেঁচে থাকার রহস্য হলো এই সর্বারোগ্য জড়িবুটি। মানুষ মরে কেন? রোগ ব্যাধিতেই তো মরে, আর খুব বয়স হলে মরে চড়ায় ধরলে। এই জড়িবুটি আমার সমস্ত রোগকে দূর করে রেখেছে, আর আমাকে জড়া কোনোদিনও স্পর্শ করতে পারেনি। সেই কারণের জন্যই আমি আজও মরিনি। বয়স হচ্ছে কিন্তু মরছি না। চুলে জট পড়ে গিয়েছে, হাত পায়ের নখ বড় হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যু আসছে না। এই জন্য তো তোকে তখন বললাম যে এই জড়িবুটি যদি অন্য কোনো লোকের হাতে পড়ে, আর সে যদি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে ফল ভয়াবহ হবে। সৃষ্টির নিয়ম পাল্টে যাবে, প্রকৃতি রুষ্ট হবে। তাই জন্য সেই সাধুর আদেশেই আজ অবধি এই জড়িবুটিকে আগলে বসে আছি। বাপ, জানি না আরো কত বছর এরকম আগলে রাখতে হবে। পৃথিবীতে আজকাল সৎ মানুষের বড় অভাব। কাকে বিশ্বাস করে এই চারা তুলে দেব বলো তো? সে যদি নিয়ে সত্যি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে তখন। তাই তো আমি মরতে ভয় পাই। আমার পরবর্তীকালে এই গাছগুলোকে কে যত্ন করবে? এই অমূল্য রতন কে আগলে রাখবে? আমাকে লোকে মিছামিছি ডাইনি বলে ভুল করে, ভুল বোঝে, দূরে সরিয়ে রাখে। কিন্তু আসলে আমি সবার ভালোই চাই। আমি যদি জানতাম তোদের গ্রামে ওরকম মরক লেগেছে, আমি নিজেই গিয়ে হয়তো ওই জড়িবুটি দিয়ে আসতুম। হ্যাঁ, এই জড়িবুটির আরও একটা গুণ আছে। আমি যতই বুড়িয়ে যাই না কেন, আমার শারীরিক শক্তি কিন্তু খুব একটা কম হয়ে যায়নি।
এতটা পথ আমি একাই গিয়ে সেই জড়িবুটি তোদের গ্রামে পৌঁছে দিয়ে আসতে পারতুম, কিন্তু গ্রামের লোক আমায় হয়তো মেরেই ফেলতো। বুড়ির কথাগুলো শুনে বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে সোহাগের। সে মনে মনে ভাবে, আহারে, সত্যি তো প্যাঁচামণি খারাপ নয়, সে তো কোনো ডাইনি নয়। আসলে সে যুগ যুগ ধরে প্রকৃতির নিয়মকে রক্ষা করে চলেছে। সে সৃষ্টির নিয়মের পাহারাদার। এই পাহাড় জঙ্গলে বসে নিজের কথা না ভেবে সযত্নে লালন পালন করে চলেছে এই সর্বারোগ্য জড়িবুটিকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন এই মহাঔষধের যোগ্য উত্তরসূরিকে খুঁজে পাও। নির্নিমেষ নয়নে সোহাগের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে প্যাঁচামণি। তারপর ধীরে ধীরে তার হাতটা সোহাগের মাথায় রেখে মৃদু স্বরে বলল, ঈশ্বর বোধহয় তোর প্রার্থনা শুনেছে। আমি এই মহা ওষুধের যোগ্য উত্তরসূরিকে পেয়ে গেছি। এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো, নিশ্চিন্তে মরতে পারবো। শুনলি কাকা, প্রথমে আমার নাস্তায় ভালো করে মধু মিশিয়ে বেটে নিবি, তারপর পবিত্র গঙ্গার জল দিয়ে খাইয়ে দিলেই ব্যাস। কিরে আতপ চারা, মনে থাকবে তো? অক্ষরে অক্ষরে মনে থাকবে বুড়িমা। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্যাঁচামণির কাছ থেকে বিদায় নিয়ে দুই ভাই পরদিন সকালে নেমে এলো ত্রিমূর্তি পাহাড় থেকে। নামতে নামতে সকাল হয়ে গিয়েছিল। ওদের দুজনের মা ভয়ে উৎকণ্ঠায় একরকম অন্ন জল ত্যাগই করেছিল। দুই ছেলেকে দেখে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। তারপর শুনল প্যাঁচামণি ডাইনির কথা। গ্রামের সকলে শুনল চণ্ডী মণ্ডপে বসে। সেই মহাঔষধি বিলিয়ে দেওয়া হলো গ্রামের লোকেদের মধ্যে। উল্লাসপুর গ্রাম থেকে মহামারী চিরতরে বিদায় নিল। সবকিছু স্বাভাবিক হলো আবার কেবল প্যাঁচামণির কৃতিত্বে। প্যাঁচামণি আর বেশি দিন বাঁচেনি। তার এই মহাঔষধি উত্তরসূরির হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে পৃথিবীর মায়া কাটিয়েছে, কিন্তু অমর হয়ে থেকে গেছে উল্লাসপুরের মানুষের মনের ভেতরে। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন আকাশ গুহের কলমে কালো পাহাড়ের ভয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।